আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। আমি রিদওয়ানা বিনতে জলিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সকালে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। পরে সিলেটে জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পরিবারকে সম্মাননা প্রদান করেন তিনি। এ সময় তিনি বলেন, যারা রক্ত দিয়েছেন তাদের পরিবারগুলোকে পুনর্বাসিত করাই এখন প্রধান কাজ। একই সাথে তাদের দেয়া দায়িত্ব অর্থাৎ গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়াও আরেকটি কাজ। তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। দেশ পুনর্গঠনে এনসিপি কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রায় নাটোরের পথসভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, দেশ সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, যে দেশে সমতা, স্বাধীনতা, গণতন্ত্র সবকিছুই থাকবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। ফ্যাসিবাদ থেকে শিক্ষা না নিলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। এর আগে সকালে রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে এনসিপি কোনো কথা বলেনি, তবে বিচার এবং সংস্কার করে নির্বাচন হতে হবে বলে আবার মন্তব্য করেন নাহিদ। দেশ গড়তে জুলাই পদযাত্রার আজ ৭ম দিন। নাটোরের পর সিরাজগঞ্জ, পাবনায় পদযাত্রা এবং পথসভা করবে দলটি। আপনারা আস্থা রাখুন, যেভাবে গণ অভ্যুত্থানে আমরা আপনাদের প্রতি কমিটেড ছিলাম, আমরা আপোষ করি নাই। ইনশাআল্লাহ দেশ গঠনের এই যাত্রাতে আমরা আপোষ করব না। আপনাদের অধিকারের জন্য আমরা সব সময় রাজপথে থাকব। নির্বাচন পেছানোর কথা কখনো বলেনি জামায়াতে ইসলাম, বরং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া যেন নির্বাচন হতে না দিতে বদ্ধপরিকর। জাতীয় সমাবেশের জন্য নির্ধারিত রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এমনটা বললেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, মৌলিক সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র সহ ৭ দাবিতে ১৯ জুলাই জাতীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী। সমাবেশে ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশা নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পারওয়ার বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের নিরপেক্ষতা নিয়ে আশ্বস্ত নয় জনগণ। সমাবেশের দাবির আলোকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার উদ্যোগী হবে বলেও আশা জামায়াতের সেক্রেটারি জেনারেলের। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড যে গণদাবি উঠেছে, এটা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, তবে সব উপজেলায় নয় বলে জানান কমিশন সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি আরও বলেন, জরুরি অবস্থা জারির বিষয়ে বিদ্যমান আইন পরিবর্তনেও একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। নিম্ন কক্ষে নারী আসন নিয়ে আরও আলোচনা প্রয়োজন বলে জানায় বিভিন্ন দলের নেতারা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দলীয় নেতারা বলেন, দেশের উপজেলা পর্যায়ে মামলার চাপ ও নাগরিকদের বিচার প্রাপ্তির সুবিধা বিবেচনায় প্রতিটি উপজেলায় অধস্তন আদালত স্থাপন ও জরুরি অবস্থা জারির বিষয়ে সংবিধানে বিদ্যমান আইন পরিবর্তনে একমত হয়েছে সব রাজনৈতিক দল। জনগণের কষ্ট লাঘবকরণ, ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে বিচারকে সহজীকরণের জন্য এবং মামলার চাপ কমানোর জন্য
আমরা এটাকে সমর্থন করেছি। অধস্তন আদালতকে উপজেলা পর্যায়ে ওই উপজেলাগুলোতে সম্প্রসারিত করা, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সেই রকম একটা পরিবেশ তৈরি করতে হবে। এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের সকল নাগরিক তারা সকলে এটার সঙ্গে একমত এবং এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্যই আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব। আদালতের বিকেন্দ্রীকরণ বিষয়ে যে ঐকমত্য আজকে তৈরি হয়েছে সেটার সাথে আমরা একমত। উপজেলায় অধস্তন আদালত স্থাপন ও জরুরি অবস্থা জারির বিষয়ে দলগুলো একমত হলেও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান সংসদ অধিবেশনের মাধ্যমে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরো সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো এবং সেই হিসাবে বিস্তারিত আলোচনার সাথে সে সমস্ত বিধান সংযুক্ত পরিবর্তন সংযোজন এগুলো করা যাবে। জরুরি অবস্থাকে কোনোভাবে রাজনৈতিকভাবে ব্যবহার না করতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে জানিয়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই জাতীয় ঐক্যমত কমিশন ঐক্যমত তৈরির চেষ্টা করছে। আজকের আলোচনা অত্যন্ত সফল আলোচনা হয়েছে। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা বেশ কিছুটা পথ অগ্রসর হতে পেরেছি। একটি বিষয়ে জাতীয় ঐক্যমত্য তৈরি করা গেছে এবং আমরা আশা করছি যে অব্যাহতভাবে আগামী দিনগুলোর আলোচনায় আমরা জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আরও অনেকটা পথ অগ্রসর হতে পারব। সংস্কার আলোচনায় কিছু কিছু বিষয় অগ্রগতি হয়েছে, কিছু বিষয় হয়নি জানিয়ে আলী রিয়াজ আরও জানান জাতীয় ঐক্যমত কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। পালনের অতিরিক্ত হিসেবে বিপুল দেবরাই, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে এই আবেদন জানান তিনি। এদিকে ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম সহ ৩ আসামির বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। GM মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টে সংঘটিত এ গণহত্যায় হত্যার নির্দেশ ও প্ররোচনা দেয়া সহ সুনির্দিষ্ট ৫ অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ১ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিচার শুরু হবে কিনা ১০ জুলাই ফয়সালা দেবে ট্রাইব্যুনাল। সোমবার মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এ সময় তিনি বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়েই এমন মামলা করা হয়েছে। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা হিংসা তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ মানবাধিকার সেইটা এখানে সংগঠিত হয় নাই। পরে তিনি মামলা থেকে আসামিদের অব্যাহতি চাইলে তার বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। জানায় অভিযোগ সত্য নাকি মিথ্যা এটি নির্ধারণ হবে সাক্ষ্য প্রমাণে। চার্জ গঠন না হলে এই কথাগুলো উনি যে বলছেন বা আমরা যে কথাগুলো অভিযোগগুলো এনেছি এটা সত্য কি নয় সেটি নিরূপণ হবে বিচারে। অর্থাৎ বিচার শুরু হোক চার্জ গঠনের মাধ্যমে, তখন দেখা যাবে এটা সত্য কিনা। এদিন জুলাই আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ ৩ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলার আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় দেয় ট্রাইব্যুনাল ১। পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর। GM মাহমুদ, RTV, ঢাকা। ২০১৫ সালে কুমিল্লার ১৪ গ্রামে পেট্রোল বোমা হামলা এবং কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যাসহ ৩টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপরদিকে ২০১৫ সালের ২৫ জানুয়ারি ১৪ গ্রামের হায়দারপুর এলাকার কাভার্ড ভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় নাশকতার মামলায়ও খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিকেলে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা জেলা পিপি মোহাম্মদ কাইমুল হক রিঙ্কু। তিনি জানান, এই মামলা ৩টি বিগত আওয়ামী সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দায়ের করা বিবেচনায় প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়। মন্ত্রণালয় সেই আবেদন গ্রহণ করে মামলা ৩টি প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দেন। খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, ওনার বিরুদ্ধে
তৎকালীন স্বৈরাচার শাসক শেখ হাসিনার নেতৃত্বে কুমিল্লায় 3টা মামলা হয় চৌদ্দগ্রাম থানার অধীনে। সকল কিছু বিবেচনা করে ওনার এই ডিসচার্জের প্রেয়ারটা মঞ্জুর করে এবং খালেদা জিয়াকে এই মামলার দায়ের থেকে অব্যাহতি প্রদান করে। বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৮.৪৮% হয়েছে। এর আগে ২০২২ সালের জুলাইয়ে ৭.৪৮% মূল্যস্ফীতি হয়েছিল। এরপর গত জুনের মতো এত কম মূল্যস্ফীতি আর হয়নি। এছাড়া 4 মাস ধরে মূল্যস্ফীতি কমল। সোমবার বিকেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জুনে মূল্যস্ফীতি চিত্র প্রকাশ করেছে। বিবিএস বলছে গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭.৩৯%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় ৯.৩৭%। এর ফলে টানা 4 মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি কমল। ঝুঁকি এবং ব্যবসার ধরন অনুযায়ী 61টি তফসিলি ব্যাংককে 12টি গ্রুপ করে দেওয়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মিলনায়তনে সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক খাতে সংস্কার চলমান বলেও জানান। কয়েক বছরের মধ্যে ব্যাংক খাত উন্নত পর্যায়ে পৌঁছবে বলেও আশা করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। 2026 সালে দেশের সব তফসিলে ব্যাংক সুপারভিশন পদ্ধতিতে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এই জন্য রাজনৈতিক সদিচ্ছার তাগিদ দেন ডক্টর আহসান এইচ মনসুর। রাজনৈতিক অ্যাঙ্গেলে তো সরকার আমাদের এই জায়গায় পুরো যে সুপারভিশন ওয়ার্ক ফ্রেমওয়ার্ক সেটাকে আমরা পুরো বাংলাদেশের ব্যাংকের ভিতরে আমরা রিস্ট্রাকচার করে ফেলছি। আমরা এখন আপাতত 12টা ভাগে ভাগ করে ফেলা হচ্ছে, যেটা 12টা ভাগে আবার 61টা ব্যাংকে 12টা ভাগে আমরা ভাগ করে দেব এবং এক একটা গ্রুপ অফ ব্যাংকের উপর তাদের নজরদারিটা রাখবে। এনবিআরের যেসব কর্মকর্তা কর্মচারী আন্দোলনে জড়িত ছিলেন না তাদেরকে নির্ভয়ে কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, যারা আন্দোলনে ছিলেন তাদের বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। এছাড়া তিনি আরও জানান, দেশের সব কাস্টমস হাউসে 24 ঘণ্টা শুল্ক পরিশোধে অনলাইন সেবা চালু হচ্ছে। অর্থনীতির চালিকা শক্তি কাস্টমস বন্ধ রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। চেষ্টা করবেন আমাদের অফিসারদের মতো চেষ্টা কেউ হয়তো একটু না অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। সাত জুলাই 2024 কোটা সংস্কারের আন্দোলনে এদিন নতুন এক কর্মসূচি দেখে সারা দেশ। নাম দেয়া হয় বাংলা ব্লকেট। বিকেল 3টা থেকে কর্মসূচি ঘোষণা করা হলেও সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে বেলা 3:30টায় মিছিল নিয়ে শাহবাগে 3 ঘণ্টা বাংলা ব্লকেট কর্মসূচি সফল করেন শিক্ষার্থীরা। সারা দেশেও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এদিন বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন। সেদিনে কিছু কথা তুলে ধরছেন শাকিবুর রহমান। সরকারি চাকুরিতে কোটা সংস্কার চলমান আন্দোলনে 7 জুলাই 2024 বাংলা ব্লকেট নামের নতুন কর্মসূচির সামনে পুরো বাংলাদেশ। বিকেল থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সরগরম হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। এরপর আসে মাহেন্দ্রক্ষণ। ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিল আগাতে থাকে শাহবাগের দিকে। এরপর সেখানে বসেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। শুরু হয় বাংলা ব্লকেট। সায়েন্স ল্যাব, চাংখারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বাংলা ব্লকেট সফল করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। শাহবাগ ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত চলে যায় শিক্ষার্থীদের ঢল। বছর ঘুরে এলেও মনে হয় এই তো সেদিন করেছেন আন্দোলন। স্মৃতিতে ভাসে সেদিনের সব কথা। সূর্যসেন হলের সামনে আমি যখন স্লোগান দেওয়ার চেষ্টা করি তখন আমাকে শুধুমাত্র ছাত্র দলের একজন কর্মী আমি স্লোগান দেই। এই কারণে তথাকথিত গুপ্ত ছাত্রলীগ যারা ছিল ওই মিছিলে আসতো, স্লোগান দিতে বাধা দেয়। এর একটা মাত্র কারণ হলো আমি শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি। তার পরবর্তীতে ওই দিন আমি আর স্লোগান দেইনি। স্লোগান না দেওয়ার কারণে অনেকের সাথে আমার কথা হয়েছে। এটা হাসনাত ভাইয়ের সাথে কথা হয়েছে। তখন হাসনাত ভাই বললো, শান্ত হও, তুমি এখন এখানে যেহেতু আমরা বাংলা ব্লকেট দিতেছি কর্মসূচি হইতেছে, তুমি রাস্তাগুলো ব্লক করার চেষ্টা করো।
তারই প্রেক্ষিতে আমি রাস্তাগুলা ওইখানে আমি পিজি হাসপাতালের সামনে যে রাস্তাটা ওটা ব্লক করি। এই আন্দোলনের ঢেউ কেবল রাজধানী নয়, ছড়িয়ে পড়ে সারা দেশে। বাংলা ব্লকের সফল করতে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের শিক্ষার্থীরা। রাজশাহী, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজ নিজ জায়গায় গড়ে তোলে মানব প্রাচীর। নানা স্লোগানে বাংলা ব্লকেটে অংশ নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। একই অবস্থা হয় বরিশাল কুয়াকাটা মহাসড়কেও। চট্টগ্রাম শহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল করে বাংলা ব্লকেট। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। কাকরাইলে পুলিশের বাঁধার মুখে যমুনামুখী চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা জলকামান, সাউন্ড গ্রেনেডের পুলিশের ছত্রভঙ্গ। এবং ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ সংক্রমণ, 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 492, সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে। সন্ধ্যা সংবাদ দেখছেন RTVতে, সঙ্গে আছি আমি ফারজানা তানি। আমি রিদওয়ানা বিনতে জলিল। শরীয়তপুরে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের মঙ্গল মাঝিরঘাট বেড়িবাঁধের প্রায় 100 মিটার মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানায়, বিকেল 4টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড সংলগ্ন মঙ্গল মাঝিরঘাট এলাকায় হঠাৎ প্রবল বর্ষণ এবং নদীর পানি প্রবাহ বেড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই প্রায় 100 মিটার বেড়িবাঁধ ধসে পড়ে। এতে অন্তত 25টি দোকান এবং 4টি বসতবাড়ি পদ্মা নদীতে বিলীন হয়। তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করে পুলিশ। উভয় পক্ষের ধস্তাধস্তি ও উত্তেজনাকর পরিস্থিতিতে আহত হন বেশ কয়েকজন। এ সময় 4 জনকে আটক করা হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, আটককৃতদের সন্ধ্যার মধ্যে ছেড়ে না দিলে গণগ্রেফতার কর্মসূচি দেওয়া হবে। পুলিশ বলছে, যমুনার সামনে সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 3 দফা দাবি নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল নিয়ে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। প্রধান উপদেষ্টার বাসভবন সহ আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় 10 মিনিটের মধ্যে আন্দোলনকারীদের সরে যেতে বলেন পুলিশ। 10 মিনিটের পরে কিন্তু কার থাকলে সেটা অবৈধ হবে না। এটা কিন্তু আমি কিন্তু এটা মানব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দিলে আন্দোলনকারীদের উপর রঙিন পানি নিক্ষেপ করে পুলিশ। ছোড়া হয় একের পর এক সাউন্ড গ্রেনেড। তীব্র ধোঁয়া আর হট্টগোলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময় আন্দোলনকারী ও পুলিশের বেশ কয়েকজন আহত হন। আটক করা হয় কয়েকজন চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের। প্রয়োজন বোধে এখানে মরে যাব, কারণ আমাদের দেশে থাকার কোনো অস্তিত্ব নেই। পুলিশ আমাদের উপর জল কামান, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করছে, অতর্কিত লাঠিচার্জ করছে। এটা আদৌ আমরা কামনা করিনি পুলিশের কাছ থেকে, আমরা আদৌ কামনা করিনি পুলিশের কাছ থেকে এই ধরনের ব্যবহার আমাদের সাথে করবে। এক পর্যায়ে আন্দোলনকারীদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পর্যন্ত সরিয়ে দেয়া হয়। পুলিশ জানায়, আইন অমান্য করায় যমুনার সামনে থেকে সরিয়ে দেয়া হয়েছে। যখন যেখানে 144 জারি করা থাকে ওইখানে তো 4 জনের বেশি এমনিতেই সমাবেশ আকারে যাওয়াই যায় না। ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণের বিষয় না, ওখানে যেভাবেই থাকুক ওইখানে হচ্ছে ডিসপার্স করাটাই আমার হচ্ছে মূল কাজ, মূল আইনের যে বিষয়টা। এখানে আমরা ওইখানে তো থাকতে দিব না। আমরা ওয়ার্নিং দিয়েছি, বহুবার চেষ্টা করেছি, না গেলে তো শেষ পর্যন্ত আমাকে ডিসপার্স করতেই হয়। এ ঘটনায় আশেপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর চিঠির কারণে দুদকের কার্যক্রম বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। তিনি বলেন, একটি স্বাধীন সংস্থা হিসেবে দুদক তাদের সাংবিধানিক এবং আইনগত দায়িত্ব পালন করে যাবে। গণমাধ্যমে প্রকাশিত দুদকের তদন্ত থামাতে বিশেষ সহকারীর চিঠি প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। এদিকে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব সংবাদ সম্মেলনে বলেন, তদন্ত বন্ধ করতে নয়, ওই প্রকল্প বন্ধ হলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাই প্রকল্প চালিয়ে নিতে চিঠি দেওয়া হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দুদক চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের লেখা একটি চিঠি নিয়ে সংবাদ প্রকাশ হয়। সেখানে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের মেয়াদে নেওয়া প্রকল্প চালিয়ে নিতে একটি বিশেষ মহল তৎপর। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী। তিনি বলেন, যেহেতু প্রকল্পের জন্য 290 কোটি টাকা প্রদান করা হয়েছে, তাই প্রকল্পটি চালিয়ে নেওয়া যেতে পারে। নতুন কমিটি করে উন্নত যন্ত্রাংশ দেওয়ার প্রতিশ্রুতি নিশ্চিত করা হবে, এ কারণে চিঠি দেওয়া হয়েছে। যেই ফাইবার নেটওয়ার্ক বর্ধিতকরণের যে প্রজেক্টটা বিগত সরকারের আমলে নিয়েছে, যার টেন্ডার বিগত সময়ের আমলে হয়েছে, আমি এবং নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার আগে সেই এলসিতে 290 কোটি টাকা অফারের যোগে এলসিও পরিশোধ করা হয়ে গেছে। তো এই সব কিছু আমলে নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি। যেহেতু টাকাটা চলে গেছে, যেহেতু আমাদের বিটিসিএল এর ক্যাপাসিটি সম্প্রসারণ দরকার। আপনারা জানেন যে বর্তমানে যে ক্যাপাসিটি আছে এটা জেলা পর্যায়ে মাত্র 1 Gbps, এটা দিয়ে আসলে বেটার কোয়ালিটি ইন্টারনেট সেবা দান অসম্ভব। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন, কারো চিঠি বা কথায় দুদকের কাজ প্রভাবিত হবে না, দুদকের কাজ বন্ধ হবে না। যে কেউ অভিযোগ বলেন, তাদের মতামত বলেন, চিঠি দিতেই পারেন। সেক্ষেত্রে দুদকের কার্যক্রম কোনোভাবে ব্যাঘাত ঘটবে না। এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। আতিকা রহমান, RTV, ঢাকা। দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 48 জনে। একই সময় সারা দেশে নতুন করে 492 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সবচেয়ে বেশি 154 জন বরিশাল বিভাগে। এ পর্যন্ত 12,763 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ফিরেছেন 11,409 জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 1 লাখেরও বেশি মানুষ আর মারা যান 575 জন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে গেল 10 দিনের ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত 72 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে শতাধিক মানুষ। সোমবার এসব তথ্য জানায় দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গেল 26 জুন থেকে প্রবল বর্ষণে দেশটির খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এরপর থেকে বন্যাজনিত কারণে প্রতিদিনই হতাহত বাড়ছে। এর আগে গেল মাসে দেশটির উত্তরাঞ্চলের সোয়াত নদীতে একই পরিবারের 17 জন পর্যটক স্রোতের তোড়ে ভেসে যাওয়ার মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 2022 সালের ভয়াবহ বন্যার পরে আবারও দুর্যোগ পরিস্থিতির ভয়াবহ পুনরাবৃত্তির আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে টেক্সাসে বেড়েই চলেছে বন্যায় মৃতের সংখ্যা। এখন পর্যন্ত এ ঘটনায় 82 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম CNN। এদের মধ্যে 28 শিশুও রয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। এদিকে অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বন্যা দুর্গত এলাকাগুলোর মানুষের সহায়তায় ফেডারেল সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার বন্যা পীড়িত অঙ্গরাজ্যটি পরিদর্শনে যাবেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন। কোনো অগ্রগতি ছাড়াই কাতারে অনুষ্ঠিত ইসরায়েল ও হামাসের মধ্যকার প্রথম দফার পরোক্ষ যুদ্ধবিরতি ঘোষণা শেষ হয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট 2 ফিলিস্তিনি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কয়েক দফা চেষ্টার পরেও প্রধান কিছু মতপার্থক্য এখনও অমীমাংসিত রয়ে গেছে। হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু সংশোধনী এনে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করলেও তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি বাহিনী প্রতিদিন গাজায় অসংখ্য ফিলিস্তিনি নারী শিশুকে হত্যা করছে। এতে করে সেখানে মানবিক বিপর্যয় আরও তীব্র হয়ে উঠছে। খেলার খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পাল্লেকেল্লেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। টেস্টে সিরিজ পরাজয়ের পর ওয়ানডেতেও হার দিয়ে শুরু হয়
মিরাজ শান্তদের। তবে অনেক নাটকীয়তার দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। এবার সিরিজ জয় নিশ্চিত করতে তৃতীয় ম্যাচটি নিজেদের সর্বোচ্চ দিতে প্রস্তুত মিরাজ বাহিনী। তবে 2 ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় দুশ্চিন্তার ভাঁজ বাংলাদেশ শিবিরে। সিরিজ জিততে ব্যাটিংয়ে তাই বাড়তি মনোযোগ টাইগারদের। দেশবাসী বিশ্বাস রাখলে আমরা তাদের নিরাশ করব না। ইতিহাস গড়ে বীরের দেশে দেশে ফিরে এমন বার্তাই দিলেন বাংলাদেশ নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। সোমবার রাত 1টার দিকে মিয়ানমার থেকে দেশে ফিরে পিটার বাটলারের শিষ্যরা। এরপর দলটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। আরও জানাচ্ছেন রাফি আমিন। মিয়ানমার থেকে ব্যাংকক, সেখান থেকে ঢাকা দীর্ঘ 6.5 ঘন্টার ভ্রমণ শেষে বীরের বেশে দেশে ফিরল ইতিহাস গড়া নারী ফুটবল দল। এদিন বিমানবন্দরে কার্যক্রম সম্পন্ন করে রাত 2টার পরেই হাতিরঝিলে বাফুফের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হন ঋতুপর্ণা আফিদারা। যেখানে প্রায় 1000 খানেক দর্শক রাতের নিস্তব্ধতা ভেঙে অপেক্ষায় ছিলেন তহুরা রূপনা চাকমাদের। অবশেষে ভ্রমণ ক্লান্তি নিয়ে প্রস্তুত মঞ্চে উঠলেন তারা। দেশবাসীকে দিলেন বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। তবে মেয়েদের এমন ইতিহাস গড়ার পেছনে যার অবদান অনস্বীকার্য, সেই পিটার বাটলার সব কৃতিত্ব দিলেন মেয়েদের। এই জয় কখনোই সম্ভব হতো না যদি না মেয়েরা নিজেদের শেষ বিন্দু ঢেলে না দিত। এদিন দলকে কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা না দিলেও মধ্যরাতে বাফুফে সভাপতি তাবিদ আউয়াল দিলেন সর্বদা মেয়েদের পাশে থাকার প্রতিশ্রুতি। আপনাদের পিছে আমরা আছি, আপনারা এগিয়ে যান, পিছ থাকাতে হবে না। সমস্ত সাপোর্ট, সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। প্লিজ ক্যারি অন। রাফি আমিন, RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।